মোদিকে হারানো এবারও কি সেই, যেটা আমি আমার প্রতিবেদনের শুরুতে বলছিলাম, এবারও কি সেই তুৎসে না হো পায়েগা বেটা, এমন কি কোনো পরিসংখ্যান, এমন কি কোনো ফিগার, এমন কি কোনো সমঝোতার জায়গা তুলে ধরা যাবে, দেখানো যাবে, যা দিয়ে মনে হতে পারে আপাতত এই সেমিফাইনালে হারের পরেও মোদিকে হারানো, বিজেপিকে হারানো সম্ভব? আপনার পারসেপশনটা বলুন। দেখুন, এখানে কংগ্রেসের মুখপাত্র আছেন, উনি কংগ্রেসের বক্তব্যটা বলবেন, কিন্তু আমার যেটা নিজের দু তিনটে পয়েন্ট মনে হয়। একটা প্রথম পয়েন্ট হচ্ছে, এটা রাহুল গান্ধীর একার লড়াই না, এটা একটা সামাজিক লড়াই, এটা একটা রাজনৈতিক লড়াই, এবং এটা তার বেশি করে আদর্শগত লড়াই। আমি পি চিদম্বরমের বাইকটা দেখছিলাম, ইন্টারেস্টিং যেটা উনি বলেছেন যে যদি একটা অল নন বিজেপি অ্যান্টি বিজেপি পার্টি তারা যদি এক জায়গায় আসে, সেই এক জায়গায় আসলে তাহলে 450টার মতো আসনে 1:1 করা যাবে। দেখুন, আপনি যদি দেখেন যে যখন মানে এর আগে মানে 3-4বার এই এক্সপেরিমেন্টটা হয়েছে। অবশ্যই 77-এ জয়প্রকাশ নারায়ণ করেছেন কংগ্রেসের বিরুদ্ধে, 89-এ ভিপি সিং করেছেন রাজীব গান্ধীর বিরুদ্ধে, এবং তারপরে 2004 সালেও একটা ইউপিএ শুরুর সময় একটা ফরমেশন তৈরি হয়েছে। এবারে দু তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে যে মানে আমি এটা কোনো নির্দিষ্ট পার্টির ক্ষেত্রে বলছি না, এটা কংগ্রেসের ক্ষেত্রে সত্যি, এটা তৃণমূলের ক্ষেত্রে সত্যি, এটা অন্য অনেক পার্টির ক্ষেত্রে সত্যি, যে ইউ হ্যাভ টু বিলিভ যে আপনি যুদ্ধটা জিততে পারেন। আমি কংগ্রেস বা তৃণমূলের অনেক নেতাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা প্রথমেই এটা বিশ্বাস করে নেন, না না হবে না, মোদি তো জিতবেই, আমরা আমাদের কতটা আসন ভালো রাখতে পারি। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রবলেম। এই ফার্স্ট প্রবলেমটাই কি হয়, যেটা প্রবলেম হয়, যেটা আপনি যদি মানে এর আগে যেটা বিজেপির বা এনডিএ সরকার ছিল, অটল বিহারী বাজপেয়ী সরকারের সাথে নরেন্দ্র মোদী অমিত শাহ সরকারের একটা মূলগত তফাৎ রয়েছে। স্লোলি অ্যান্ড স্টেডিলি, আমি বলবো স্লোলি কিন্তু স্টেডিলি, তারা আমাদের যে স্টেট অ্যাপারেটাস গুলো সেগুলোকে কবজা করে নিচ্ছেন। সেটা মিডিয়া হতে পারে, সেটা ইলেকশন কমিশন হতে পারে, সেটা বহুলাংশে আদালত। আমি আজকেই অনেকগুলো ঘটনা দেখছিলাম, যেটাতে মানে একজন সাংবাদিক প্রশ্নই করেছেন যে কি হলো ইলেকট্রাল বন্ড নিয়ে আলোচনা, কি হলো আদানির নিয়ে আলোচনা, কি হলো মহারাষ্ট্রের বিধানসভায় যে রায় দানের যে ছিল সেটার কি হলো। এই সবকটা দেখবেন যে 3 রাজ্যের ফলাফল বেরোনো, সরি 3 রাজ্য মানে বেসিক্যালি 5 রাজ্য, কিন্তু 3 রাজ্যে কংগ্রেস হেরে যাওয়ার পরেই আর আমাদের দেশের সর্বোচ্চ আদালত এটা নিয়ে আলোচনা করছেন। বাট দেয়ার আর মানে ডেটাস, মানে প্রথম কথা একটা জিনিস, তারপরে দ্বিতীয় জিনিসটা বলতে হবে যে হোয়াট ইজ নরেন্দ্র মোদীর সাকসেস। নরেন্দ্র মোদীর সাকসেস একটা বড় কারণ, আপনি যেটা বললেন 2019-এ যখন এভরি ইকোনমিক ডেটা, এভরিথিং, মানে দেশের অর্থনীতির হাল সবকিছু বলছিল যে এই সরকার ভালো পারফর্ম করছে না, তখনও নরেন্দ্র মোদী পুলওয়ামার মতো একটা ঘটনাকে সামনে এনে পুরো আবেগটাকে ঘুরিয়ে দিতে পেরেছিলেন। তো এবারেও দেখুন, যদি যে যেটা মূল ডাটা, অর্থাৎ দেশে কর্মসংস্থানে ভারতবর্ষ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা, আমাদের চাইতে পাকিস্তানও ভালো, মানে ভালো জায়গা। আমরা আমাদের মানে আমাদের মানে বেকারত্বের হার প্রায় 22%, যেখানে পাকিস্তানও 20% নিচে, বাংলাদেশ তো ভালোই, নেপাল ভুটান ভালোই। তো বাট উই ডু নট টক অ্যাবাউট দ্যাট। আমরা একটা বিজেপি সাকসেসফুলি, যেটা গত 4 বছরে আরো বেড়েছে, আমি বলবো 9 বছরেই করতে পেরেছে। বিজেপি একটা ইকোসিস্টেমকে সেট করতে পেরেছে, যে ইকোসিস্টেম আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, আমাদের ন্যারেটিভ সবকিছুকে ডমিনেট করে, এবং এই ডমিনেশনটা ভাঙা একা রাহুল গান্ধীর কাজ নয়। এটা মানে যারা আমরা মনে করি যে বিজেপির যাওয়া উচিত, তাদের সকলের কাজ। একটা উদাহরণ দিই, গত 2 দিন ধরে মানে মানে যেটা বিজেপি সবসময় করে, মানে রাজনাথ সিং নিজে একবার বলে ফেলেছিলেন যে গোল পোস্টকে শিফট করা। যখন পার্লামেন্টের সিকিউরিটি ব্রিজটা মূল ইস্যু ছিল, হঠাৎ দাউদ ইব্রাহিম মানে 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 তার পাপ কাটা গেল বা তার বিষ খেলো, মানে তাদের যে কি হবে সেটা কেউ জানে না। অ্যান্ড মানে সরি, এবং দাউদ ইব্রাহিমকে মেরেছে, তার পা হ্যাঁ কাটা গেল কিনা, কে বিষ দিল, হ্যাঁ, এই মানে হঠাৎ দেখবেন আপনি গত 2 দিন ধরে মিডিয়া একটা এই জল্পনার মধ্যে থাকলো, মানে মানে এই সরকার কতটা শক্তিশালী দেখো, লুকিয়ে গিয়ে পাকিস্তানের দাউদকে অব্দি মেরে আসছে। এই যে ধরনের ন্যারেটিভ গুলোকে সেট করা, সেগুলোকে আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবকিছুতে সেটাকে মানে আরো যাকে কি বলবো মানে মানে সেটা বাড়তে সুযোগ দেওয়া হয়। আমি একটু আপনাদের এই প্রোগ্রামে ঢোকার আগেই দেখছিলাম, ফাইনালি কিন্তু ইন্টেলিজেন্স সোর্স বলে দিয়েছে যে না, পাকিস্তান এরকম কিছু হয়নি।
তাহলে দুদিন ধরে জল্পনাটা চালানো হলো কেন? তাহলে যাতে আপনি এই যে সিকিউরিটি ব্রিজটা কেন হলো এটা নিয়ে আলোচনা না করেন। এইটা মানে নরেন্দ্র মোদী অমিত শাহ একটা বড় সাফল্য। আপনি দেখেন যে সবসময় নিজেদের মতো করে ন্যারেটিভ সেট করতে পেরেছেন। তারা এমন সব ন্যারেটিভকে আনতে পেরেছেন যে ন্যারেটিভটা আপনার মনে হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরুন বিহার, যেখানে বিজেপি এই মুহূর্তে চ্যালেঞ্জ ফেস করতে পারে, যেখানে কংগ্রেস, আরজেডি এবং লেফট এবং তার সঙ্গে নীতিশের দল পাওয়ারফুল একটা অপোজিশন, এবং তারা হিসেব উল্টে দিতে পারে। বিহারে 40টা আসন আছে, সেখানে হঠাৎ করে আপনি গত দুদিন ধরে দেখবেন একজন পুরোহিতকে হত্যা, যেটা কমিউনাল পোলারাইজেশনে সাহায্য করতে পারে, সেটাই একমাত্র চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড যেটা মানে অবশ্যই কংগ্রেসের মুখপাত্র বলবেন, যেটা মানে এইটাকে কাউন্টার করা কিন্তু একা রাহুল গান্ধীর কাজ নয় বা একা কোনো কংগ্রেস কর্মীর কাজ নয়, এটা একটা বৃহত্তর সামাজিক ন্যারেটিভ। এবং প্রশ্ন হচ্ছে আপনি ট্র্যাপটায় পা দেবেন কিনা, আপনি ওই ডিসকোর্সটাতেই থাকবেন কিনা। মানে মানে যেই দাউদ ইব্রাহিমের ন্যারেটিভ সেট হয়ে যায়, তখন মানে আমরা যারা কোনো না কোনো সময় কোনো ধরনের সাংবাদিক করেছি, আমাদের একটু গল্প বলতে ইচ্ছে, দাউদকে দেখেছিলাম জানিস তো বোম্বেতে ওই আফতার ছাপ্পান সিনেমাটা ওই রকমের মতো। বাট আপনি যে ওই ন্যারেটিভটা একবার ঢুকবেন, সঙ্গে সঙ্গে আপনি ওইটাতে পা দিয়ে দেবেন, কিছুতেই আর মানে বিজেপি যে আলোচনাটা যেখানে রাখতে চায় সেখানটা থেকে বেরোতে পারবেন। এবার কংগ্রেসের দাদাগিরি কিনা সেখানে যে প্রশ্নটা ওঠে সেটা হচ্ছে যেটা সমস্যা হয়, যেটা যে কোনো পার্টি যারা মানে এতদিন ধরে রুল করেছে, যে মানে যারা এতদিন ধরে সিস্টেমে আছে, তাদের সবসময় এটা সমস্যা হয়। সেটা হচ্ছে যে দেখুন, আমি কারো নাম করতে চাই না, মানে রাহুল গান্ধীর চারপাশে যে লোকরা আছেন, তাদের সামাজিক জীবনে খুব একটা চ্যালেঞ্জ হয় না। তারা প্লেনেই চড়েন, তারা 5 স্টারেই থাকেন, তারা অক্সফোর্ডে বক্তৃতা দিতেই যান, সবই হয়। তারা তো মানে জেলে টেলে যান না। ফলে কোন রাজ্যে মানে আপকে আসন ছাড়তে হবে কিংবা কোথায় তৃণমূলের সঙ্গে সন্ধি করলে আপনার লাভ হবে, এইটা তারা ভেবে উঠতে পারে না। তাদের মনে হয় যে আপনি যদি মানে যেটা কমলনাথের সমস্যা হয়েছিল, যদিও কমলনাথকে সরিয়ে মধ্যপ্রদেশে জিতু পাটোয়ারি, হুইজ এ মাচ ইয়ঙ্গার লিডার, তাকে পিসিসি প্রেসিডেন্ট রাহুল গান্ধী করেছেন। ফলে বোঝা যাচ্ছে রাহুল গান্ধীর চেষ্টা আছে, ডেসপারেশন আছে। কিন্তু এই চেষ্টাটা তিনি মানে অ্যাসেম্বলি ইলেকশন আগে কেন করতে পারলেন? কারণ ওই যে কমলনাথের চারপাশে যে কোটারিটা আছে, সেই কোটারিটা আপনাকে কনস্ট্যান্ট বলবে যে না না সব কুছ ঠিক হ্যায়, সব কুছ ঠিক হ্যায়। এই যে সব কুছ ঠিক নয়, আপনাকে যারা এক্সপেরিমেন্ট করতেই হবে। মানে দেখুন, মানে আই এম নট এ গ্রেট ফ্যান অফ সৌরভ গাঙ্গুলি, দো রিজু মানে ক্রিকেট খেলতে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু কোনোদিন তো সৌরভ গাঙ্গুলি ঝুঁকি নিয়ে মানে বলেছিলেন যে যা ধোনি তুই 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 একটা ব্যাট করতে যা, তুই একটা পিঞ্চ হিটার হয়ে চেষ্টা করে। তার আগে ধোনি ব্যাট করতে পারতো কিনা কেউ জানে না। ইউ হ্যাভ টু টেক রিস্ক। সমস্যা হচ্ছে যে কংগ্রেসের মতো পার্টিতে মানে আমি শুধু কংগ্রেসকে দোষ দিচ্ছি না, মানে বিআরএস সেটাতে সাফার করতো, তৃণমূলও সেটাতে সাফার করতে পারে। সবসময় রুলিং পার্টির একটা চর্বি জমে যায়, যে এবং সেই চর্বিটাকে আপনি চট করে মানে ঝরাতে পারবেন না, কারণ সেই চর্বিটা অনেক দিন ধরে সিস্টেমের সাথে লেগে আছে। সেই চর্বিটা বলে না না এটাই ঠিক, ওকেই সিট দিতে হবে। মানে ওকে যে সিট দিলেও প্রতি বছর হারে, এবং তারপর দিল্লিতে ফিরে এসে বলে হার গয়া সাব ইস বার ও লোক বহুত কমিউনাল পোলারাইজেশন কি। আরে কমিউনাল পোলারাইজেশন করাই তো বিজেপির কাজ, তুমি কি পোলারাইজেশন করছিলে? মানে এই প্রশ্নগুলো আমি আবার বলছি যে যে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন একটা সামাজিক আন্দোলন। দেখুন, মানে যখন রাজীব গান্ধী হেরেছিলেন, মানে সাকসেসফুলি লেফটি কাজটা করেছিল, যে গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়, এই ক্যাম্পেইনটাকে পৌঁছে দিতে পেরেছিল। ঠিক আছে, তো কোন ক্যাম্পেইনটা পৌঁছে দেওয়া সম্ভব সেটা আমার মনে পড়ছে যে যখন সিঙ্গুর হচ্ছে, পোস্ট সিঙ্গুর, একটা একটা দেয়ালে দেয়ালে বুদ্ধ বাবুর একটা কার্টুন আঁকা হতো, আর কার্টুনের সাথে লেখা থাকতো বুদ্ধ আসছে জমি কাটতে। হ্যাঁ হ্যাঁ একদম। এবং একটা বড় একটা ফ্লেক্স দেওয়া হলো যেখানে বুদ্ধবাবুর মুখে রক্তের দাগ। তো আপনি তো একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করেন। সমস্যা হচ্ছে যে সামাজিক ভাবে আমরা বিভিন্ন ধরনের দুর্বলতার মধ্যে থাকি। আমরা ভাবি আচ্ছা যদি না পশ্চিমবঙ্গে যদি তৃণমূল বেশি আসন পেয়ে যায়, তাহলে অমুক দাদা মিডিয়াতে বেশি খবরদারি করবে। আমি এটা ভাবি না যে যদি বিজেপি চলে আসে তাহলে আমার খবরদারি দূরের কথা, আমি জেলেও থাকতে পারি। উই ডু নট থিঙ্ক দ্য আদারওয়াইজ। মানে এটা হচ্ছে যে কোনো রাইটিস্ট পলিটিক্সকে যখন আপনি কাউন্টারের ন্যারেটিভটা তৈরি করেন, ইসরায়েল ও নেতানিয়াহু সেই কারণে জিতেছিল, একটা লেফট এবং একটা অ্যারাবিক পার্টি ওর অপোজিশন মানে অ্যালায়েন্স থেকে বেরিয়ে গেছিল, তারা বলছিল তারা বেশি আসন পাবে। আরে বেশি আসন তো দূরের কথা, যে নেতানিয়াহু এলে কি হতে পারে সেটা ভাব।
সো অপোজিশন ডাজ নট থিঙ্ক ইন দ্যাট ম্যানার যে আমি আমার স্মল ইন্টারেস্টটাকে কিভাবে স্যাক্রিফাইস করতে পারি। এবার এবার স্মল ইন্টারেস্টের সাথে অনেক কিছু জড়িয়ে থাকে। যে লোকটা কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার, সে যদি মানে কংগ্রেসের যাই হোক, কংগ্রেস ক্ষমতায় আসলে হয়তো সে চার্টার্ড প্লেন পাবে, কিন্তু এমনিতেও সে মানে প্লেনেই যাতায়াত করে, মানে হি ডাজন্ট সাফার ফ্রম দ্য আদার ক্রাইসিস যেটা সাধারণ মানুষ যেটা সাফার করছে। তো দ্যাট ইজ দ্য বিগার প্রবলেম অফ দ্য লিডারশিপ, মানে মানে লিডারশিপে সেটা সমস্যা হয়। এবার এটাকে কি করে আপনি মানে হ্যান্ডলিং করবেন সেটাই হচ্ছে মানে পলিটিক্যাল একটা মানে বিষয়। মোদি একবার অভিযোগ করেছেন, এই সম্প্রতি মোদি একটা অভিযোগ করছেন যে কোথাও মল্লিকার্জুন খার্গের ছবি নেই, সর্বত্র রাহুল গান্ধীর ছবি। মল্লিকার্জুন খার্গেকে সামনে রাখলে কি কংগ্রেসের বেশি লাভ, নাকি রাহুলকে সামনে রাখলে বেশি লাভ? মানে আমি প্রশ্নটা কেন করছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। যাদের সঙ্গে লড়াই, সেই নরেন্দ্র মোদী খুব সুন্দর ওবিসি ভোটটাকে ম্যানিপুলেট করার একটা, শুধু ওবিসি ভোট না, তিনি, আমি যদি ক্যাবিনেটের দিকে তাকাই, ইনফ্যাক্ট তার নিজের অফিসের দিকে তাকাই, তিনি একটা সম্প্রসারণের একটা নীতি নিয়ে চলেন। মল্লিকার্জুন খার্গেকে সামনে রাখলে দলিত ভোট বলুন, আদিবাসী ভোট বলুন, এই ভোটগুলো কি আরো বেশি আসার সম্ভাবনা, নাকি না রাহুল গান্ধী প্রধান মুখ? এবং এবং আমি এটাও যুক্ত করব যে প্রধানমন্ত্রীর মুখ কি মল্লিকার্জুন খার্গেকে কংগ্রেস ঘোষণা করতে পারে? কি মনে হয় এই ব্যাপারে কি বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী কে হবেন সেটা আমার মনে হয় পরের প্রশ্ন, কিন্তু মানে রাহুল গান্ধী বা অ্যাজ সাচ মানে গান্ধী ফ্যামিলি হচ্ছে, এই যে কংগ্রেসের কাছে 19% ভোটটা আছে, সেই 19% ভোটের বাইন্ডিং ফ্যাক্টর 18 ভোট। কেন 18 বললাম, তা না হলে কি হবে, যেমন এনসিপি মহারাষ্ট্রে কংগ্রেসের একটা ভোট ব্যাংক নিয়ে বেরিয়ে গেছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভোট ব্যাংক নিয়ে বেরিয়ে গেছেন, তেমনি দেখা যাবে ডিকে শিবকুমার একটা ভোট ব্যাংক নিয়ে বেরিয়ে গেলেন, রেবন্ত রেড্ডি একটা ভোট ব্যাংক নিয়ে বেরিয়ে গেলেন। এরা যে বেরোচ্ছেন না, মানে এরা তো কেউ মল্লিকার্জুন খার্গেকে নেতা বলে মানেন না। লেটস টেক দ্য স্ট্রেট থিং স্ট্রেট, এরা এখনো মনে করেন যে গান্ধী ফ্যামিলির একটা প্রভাব আছে, গান্ধী ফ্যামিলি এই সবাইকে এক জায়গায় আনতে পারে। গান্ধী ফ্যামিলি বলেছেন বলে মল্লিকার্জুন খার্গে নেতা, গান্ধী ফ্যামিলি যদি বলতো বা গান্ধী ফ্যামিলির প্রস্তাব মেনে নিলে অশোক গেহলট নেতা হতো। লেটস টেক ইট সিম্পলি। আমি সুমন যেটা বলেছেন অন্য একটা জিনিস বলবার চেষ্টা করি, হোয়াট ইজ দ্য প্রবলেম, মানে কেন এই ধরনের জোট হয় না, বা জোটের প্রবলেমটা কেন, আর জোট হওয়ার জন্য কেন সোনিয়া গান্ধী 2004-এ স্মরণীয় হয়ে থাকবেন। দেখুন, আপনি পুরো কংগ্রেসের যদি আর্গুমেন্টটা দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির দালাল, আচ্ছা আপনি মেনে নিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক। আপনি এটা ভাবুন যে আপনার পশ্চিমবাংলা থেকে আজকের দিনে আপনার ফলাফল কত, 2। তো আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবা, বাছা, তুই প্রধানমন্ত্রী, তোকে রাজীব গান্ধী স্নেহ করতে, এসব বলে যদি 22+2 যোগ করেন, তাহলেই তো 24 ইন্ডিয়ার জোটে যায়। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি এত কথা বলছেন, আচ্ছা নীতিশ কুমার কার সঙ্গে ঘর করতেন, বা উদ্ধব ঠাকরে কার সঙ্গে ঘর করতেন? এরা কি ঘর করেনি বিজেপির সঙ্গে? সো ইউ হ্যাভ টু টেক যে আমি এমনিতে কততে দাঁড়িয়ে আছি। মানে আমি এটা খুব খারাপ উদাহরণ নিই, আমি এটা প্রায় বলি। ধরুন আজকে এই 2023-এর 13ই ডিসেম্বর, সরি আজকে কত ডিসেম্বর, 19শে ডিসেম্বর বা 18ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর আমার কাছে ধরুন সন্ধ্যে 7টা থেকে 8টা 4টে টেলিভিশন করার অফার ছিল, কিন্তু আজকে আমি চুজ করে মনে করেছি যে আমি অর্কদের অনুষ্ঠানে থাকবো। কিন্তু 5 বছর আগে যেদিনকে আমি ঠিক করেছিলাম টেলিভিশন করব, সেদিনকে আমাকে কেউ ডাকতো না। সেদিনকে আমি চ্যানেলটি নাম করতে চাই না, নিজে গাড়ি নিয়ে সেখানে যেতাম। তো তার মানে হচ্ছে আগে তো আমাকে নিজেকে গ্রহণযোগ্য করতে হবে। আগে থেকে যদি আমি বলি না না ভাই আমাকে গাড়ি পাঠাতে হবে, কিন্তু আচ্ছা কফিটা রেডি আছে তো, আমি কিন্তু ডারডফ ছাড়া খাই না, হ্যাঁ, তাহলে তো মুশকিল না। আরে ভাই তোর কাছে আছে পশ্চিমবঙ্গে 2, তুই যদি মমতার সঙ্গে যোগ দিস তাহলে এগেন সুমন চন্দ্র ইজ ভেরি রাইট। মানে এতক্ষণ ধরে আমি ভূমিহার আর ঠাকুর শুনছিলাম, ওনারা ভুলে যাচ্ছেন যে মালে ট্র্যাডিশনালি, মানে মালে মানে CPIM-এর ট্র্যাডিশনালি বিহারের লালুর যাদবদের সাথে লাঠির বিরুদ্ধে লড়াই করেই পার্টি তৈরি করেছিল। কিন্তু তারা একসঙ্গে দুজন আজকে জুড়ে গেছে কেন? কারণ তারাও প্রাণের,
তারাও প্রাণের ভয়ে বুঝতে পেরেছে যে ভাই আমি মানে রণবীর সেনা আর ভূমিহার সেনা লড়াই ফড়াই তো পরে হবে, এরা কোনো সেনাই নয়, এরা একেবারে আর্মি নামিয়ে দেবে। তো সেই জন্য মানে নিশ্চয়ই দীপঙ্কর ভট্টাচার্য নিশ্চয়ই মনে করেন না, মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু লালু প্রসাদ যাদব, যে লালু বিরাট সৎ লোক, কিন্তু সততা ফততা পরে আলোচনা হবে, আগে তো প্রাণে বাঁচি। দেখুন মানে আপনি যে কোনো আমি একটা টেলিভিশন চ্যানেলেই ধরুন ঢুকবো, যে কোনো টেলিভিশন চ্যানেলে মানে তৃণমূলের মুখ্যমন্ত্রী চোর, আরে বাবা তোর মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেলকে দুদিন আগে অবধি নরেন্দ্র মোদী দাঁড়িয়ে চোর বলেছে, তার বিরুদ্ধেও ইডির চার্জশিটে নাম রয়েছে, তো তুই ভালো কিসে? মানে কংগ্রেস হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড, অর এনিবডি, মানে শিবসেনা যেটা বুঝতে পেরে গেছে যে ভাই আমি তো বিজেপির সঙ্গে এতদিন ছিলাম, ওরা আমার ঘরই ভেঙে দিল, ঠিক আছে? তো এভরি রিজনাল পার্টির যেটা ভয় যে কংগ্রেস তাকে খেয়ে নিতে পারে, তা সত্ত্বেও তারা কংগ্রেসের সঙ্গে আসবার চেষ্টা করছে, কারণ তারা জানে বিজেপিও তাকে খেতে পারে। বিজেপি যে তাকে ছেড়ে তাকে খুব বন্ধু বলে, না না তুমি আমার বন্ধু ছিলে, তুমি রেখে দিয়ে তুমি আমার সঙ্গে থাকো, তাহলে শিবসেনার এই অবস্থা হলো না, তাই না? বা বিআরএস এর কি অবস্থা হলো? তো মানে সো ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মানে দের ইজ আইডিওলজিক্যাল প্রবলেম। এগেন অল দ্য লেফট, আমি শিওর যে সুমন সেনগুপ্ত আছেন, মানে মালে যেটা থিওরিটিক্যালি বুঝতে পেরেছে যে ফার্স্ট ইউ কনফ্রন্ট বিজেপি হু হ্যাজ অনলি 37% ভোট, বা এনডিএ কে ধরলে 45, কিন্তু সেই 45 এর মধ্যে আবার শিবসেনা ছিল, অকালি দল ছিল, সো ওই তো ওই 4% বাদ দিলে জেডিইউ ছিল, তো লার্জলি বাদ দিলে দে উইল রেস্ট্রিক্ট অ্যারাউন্ড 39%। তো আমি এই 39% কে ভোটকে কাউন্টার করবার জন্য বাকি 60% কে ধরবো না, প্রথমেই বলবো যে না 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 আজকে না সুমনদা লাল পাঞ্জাবি পরে এসে লাল পাঞ্জাবি নটা, আরে ভাই পরে তো পাঞ্জাবি পরারই সুযোগ পাবি না, এইটা আগে বোঝ। এইটা হচ্ছে যে আমাদের অপোজিশনের মেজর প্রবলেম মানে আমি ধরে নিলাম, আমি এটা ধরলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির চাপে কালকে পাল্টি খেতে পারেন, কিন্তু মানে তুমি সরকার গড়ার পর তো তুমি এই ডিসিশনটা নিতে পারবে, যতক্ষণ না তুমি জিততে পারছো। তোমার কাছে যদি ধরো তুমি সরকার করো, তো উল্টোটা তো সত্যি, যদি তুমি সরকার করো তাহলে তো তোমার সিবিআই ইডি তখন তোমার কাছে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে ছেড়ে বেরোবে না। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সমস্যা হচ্ছে যে আগে আমি মানে সেই বুদ্ধবাবু ভালো বলেছেন, আমি বুদ্ধবাবু কতটা বিশ্বাস করি, মানে বেড়াল কালো না সাদা, তারপর বেড়ালের টাকা নেব, আরে টাকাটাকে নিয়ে নে, তারপর তো বুঝবি কালো না সাদা। তো দ্য প্রবলেম ইজ যে আগে তো ইলেকশনটা জিত, এই যে মানে না জেতার এমন একটা দীর্ঘ অভ্যেস হয়ে গেছে। এবং আমি বলছি যে মানে আঞ্চলিক যেসব লিডাররা, মানে আঞ্চলিক পার্টির লিডাররা, কংগ্রেসের আঞ্চলিক সাত্রাপরা, তারা ভাবেন যে আরে আমি যদি এই যে বলছিলেন ভাই ডিএমকে সাথে তোমার তো একটা এক্সিস্টিং জোট আছে, বিহারে তোমার একটা এক্সিস্টিং জোট আছে, তোমার মহারাষ্ট্রে একটা এমভিএ অ্যালায়েন্স আছে, তোমার ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট বা দিল্লি ইম্পর্টেন্ট, সেখানে তোমার জোট নেই। সেখানে এবার সমস্যাটা কি, মানে হোয়াট ইজ দ্য ফিলোসফিক্যালি প্রবলেম? সেই জলসাঘর মানে সত্যজিৎ অনেকদিন আগে বানিয়েছিলেন না, ধরুন গ্রামে আর জমিদারের একটা দোকান ছিল, সেই দোকান থেকে সব বিক্রি হতো, চালও বিক্রি হতো, ডালও বিক্রি হতো, আটাও বিক্রি হতো, সব বিক্রি হতো। এবারে মানে ডালের একটা আলাদা দোকান খুলে গেছে, পোস্তর একটা আলাদা দোকান খুলে গেছে, আটার একটা আলাদা দোকান খুলে গেছে। এবার জমিদার ভাবছে যে এদের সবাইকে আমি যদি নিই তাহলে কি প্রবলেম, কারণ পোস্তর দোকানদার তো যে কোনো সময় অ্যামাজনের সাথে সন্ধি করে নিতে পারে, আরে বাবা এমনি তো নিতে পারে, তুই ওদেরকে সবাইকে এনে যদি একটা কম দামের বলিস যে সবাই চলো আমার জমিদার বাড়ি থেকে বিক্রি করবে, আমি তো আমি শুধু চালটা বেচবো, তোমার ডালটা তোমায় বেচতে দেবো, তোমার পোস্ত তোমায় বেচতে দেবো, তাহলে তো হবে। ইট ইজ ট্রু, নোবডি ইজ ডিডাক্টিং দ্য ফ্যাক্ট, অর মানে এই সত্যটাকে অস্বীকার করছে না যে সমাজবাদী পার্টির মুসলমান ভোট তো 91-এ বেরিয়ে গেল, মানে মানে কংগ্রেসের থেকে বেরিয়ে গেল, ইউপিতে মন্ডল কাজ করলো, বেরিয়ে গেল। তো বিহারে লালুর যে ভোট ব্যাংক সেটা তৈরি হলো। তো তোমার ভোট ব্যাংক তুমি তোমার কাস্টিকুয়েশন করতে পারোনি, একজন ভোট ব্যাংকটা তৈরি করছে, এবার তুমি কাস্ট সেন্সাস দিয়ে তো চেষ্টা করছো সেটাকে আটকানো, কিন্তু আগে ভাই ফার্স্ট ইউ কাম টু পাওয়ারে আসার আগে যাবতীয় ধরনের মানে আমি টেলিভিশন চ্যানেলে অ্যাপিয়ার করার আগে সেটা যাবতীয় জ্ঞান দিয়ে দিচ্ছি, একটু কফিটা রাখবেন, কিন্তু কফিটা না ভালো না হলে, আর ফ্রেমের না সবসময় ডান দিকে আমাকে রাখবেন,
আমি ডান দিকের ফ্রেমে থাকতে পছন্দ করি। আরে তোকে কেউ ডাকেই না, এটা বোঝ যে তোকে কেউ ডাকেই না, তুই আগে থেকে ফ্রেম ঠিক করছিস। আমাকে না শুরুতে বলতে হবে, আমাকে না শুরুতে না বলতে হবে, আমার না পরের আসনে আছে। আরে পরেরটা হচ্ছে তোর কিন্তু পাড়ার জলসা, সেখানে তোকে কেউ ডাকলো কি ডাকলো না, হু বদার্স। ইফ ইউ ফেল ইন ওয়েস্ট বেঙ্গল, যদি যদি তুমি পশ্চিমবঙ্গে 22টা বা 22 আর 2 24টা আসন, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যদি তুমি জোট করো 24 হয়, এবার জানো না তুমি জোট করলে সেটা বেড়ে 30 হতে পারে। আরে না হলে তো তুমি জিরো, না ওই হলে দুটো তো আসন তোমাকে বাদ দিলে কি কংগ্রেসের আর কোনো সম্ভাবনা আছে কোনো আসনে? কংগ্রেসের আর কোনো আসনে কোনো সম্ভাবনা আছে? কংগ্রেসকে আরেকটা আসন ছাড়তে পারে, রায়গঞ্জ ইজ এ বেটার আসন। হুম হুম তো 3টে আসন। এইটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে ফিল। আরে তো মানে এমন যেন ভাব, যদি আমি ওই 3টে না লড়ি না, আমি 30টা পাবো। ধরেন মানে 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 সেই হয় না যে, আমি শুনেছি সোনিয়া গান্ধী একবার বলেছিলেন কংগ্রেসের নেতাদের, আচ্ছা ছোট দিয়া मैं ममता बहुत खराब है, आप लोग जाओ तो लड़के दिखाओ और कितना जीत के आओगे बोलो। देन दे डोंट आंसर, देन दे डोंट आंसर। you must understand the reality, these people don't understand the reality। আরে মানে সমাজবাদী পার্টি তো বলছে যে আমরা 65 লড়বো, বাকি 15টা অন্যদের ছাড়ছি। তো তুমি কি বাবা এখন গিয়ে 80টাতে লড়ে ফাটিয়ে দিতে পারবে? দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন।